বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা ও সমসাময়িক মাধ্যমে বিশ্ব সাহিত্যকে মানুষের সামনে তুলে ধরার ইচ্ছে আমাদের এই প্রচেষ্টার প্রথম এবং প্রধান কারণ। গল্পের গুরু অডিও টেলসের বিভিন্ন প্রয়াস শ্রোতাদের ভালো লাগবে এই বিষয়ে আমরা সর্বদাই সচেতনশীল। মনোযোগী শ্রোতা যদি অভিব্যক্তি স্বরূপ তাদের ভালো লাগা অন্যদের সাথেও ভাগ করে নেন ও চ্যানেলটির সাথে থাকেন, তাহলে আমাদেরও উৎসাহ চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বাংলা অ্যাডভেঞ্চার সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ সংযোজন সাহিত্যিক শ্রী বুদ্ধদেব গুহর লেখা ঋজুদা চরিত্রটি। আজ তারই লেখা গল্প বনবিবির বনে। আজ গল্পের প্রথম পর্ব। তাহলে আসুন শুরু করি বনবিবির বনে। সুন্দরবনের ছোট বালির পাশে মোটর বোটটা নোঙর করা আছে। সুন্দরবনের মানুষ খেকো বাঘের জন্যেই এবার আসা। মায়ের প্রচুর আপত্তি ছিল আমাকে আসতে দিতে, কিন্তু বাবার পারমিশনে মায়ের অনিচ্ছা ওভাররুলড হয়ে গেল। অবশ্য ঋজুদা সঙ্গে না এলে বাবাও সুন্দরবনে আসতে দিতেন কিনা সন্দেহ। ক্যানিং থেকে রাতে বোটে রওনা হওয়া হয়েছিল। সারা রাত বোট চালিয়ে পরদিন দুপুরে চামতার কাছে এসে নোঙর করেছি আমরা। সারেং ও মাল্লাদের বিশ্রাম ও আমাদের সকলের খাওয়া দাওয়ার জন্যে। তারপর বিকেল বিকেল বোট ছেড়ে গভীর রাতে ছোট বালিতে এসে পৌঁছলাম। বাউলে মৌলে ও জেলেদের নৌকোগুলো মাঝে মাঝে গহীন দুপুরে এসে লাগে এই ছোট বালিতে। তারপর মুখে উলু দেওয়ার মতো অদ্ভুত আওয়াজ করে জলের কলসি নিয়ে মিষ্টি জলের কুণ্ড থেকে জল তুলে নিয়ে যায় ওরা, বড় ভয়ে ভয়ে। বাঘ যে কোথায় কখন এসে হাজির হবে তা কেউই জানে না। বনবিবির পুজো দেয় ওরা, বাবা দক্ষিণ রায়। পায়রা কি পাঁঠা বলি দেয় ঠাকুরের নামে। কোঁচর ভরে আছাড়ি পটকা নিয়ে ডাঙায় নামে। কিন্তু সুন্দরবনের বাঘের কাছে এ সবই আকর্ষণ। বাঘকে দূরে না পাঠিয়ে মানুষের গলার স্বর, আছাড়ি পটকার শব্দ আরও কাছে টানে, মৃত্যুর কাছে। বৃষ্টি কি বৃষ্টি! ঋজুদাই বলছিল যে সুন্দরবনে তো এই নিয়ে বহুবার এলাম গত 20-25 বছর, কিন্তু শীতকালে এমন বৃষ্টি কখনো দেখিনি। বোট থেকে নেমে যাবই বা কোথায়? বোটের খোলা ডেকেও বসা যায় না। হয় সারেংয়ের বসার জায়গার পিছনে যে জায়গাটুকু আছে সেখানে বসে আড্ডা মারি আমরা, নয়তো খোলের মধ্যে। অবশ্য এ বোটটা ভালো, ছোট্ট, দুটো কেবিন আছে, সঙ্গে অ্যাটাচড বাথরুম। যদিও সুন্দরবন অন্য জঙ্গল নয় যে ইচ্ছে মতো ঘুরে ফিরে বেড়াবো পায়ে হেঁটে, তবুও কার আর ভালো লাগে টিপটিপে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় বোটের মধ্যে বন্দি হয়ে থাকতে? খিচুড়ি খাওয়ার এমন পরিবেশ বোধহয় আর হয় না। খিচুড়ি খাও আর কম্বল মুড়ি দিয়ে ঘুম লাগ। বোট খুলে নিয়ে এই দুর্যোগে হেরো ভাঙা কি গোসাবা কি মাতলা নদীতে গিয়ে পড়ার বিপদও অনেক। ট্রানজিস্টারে বলছে যে 3 দিন অত্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, আর আমরাও চলে এসে রয়েছি একেবারে বঙ্গোপসাগরের মুখেই। ঋজুদা বোটটাকে একটা সুতি খালের মধ্যে দিনের বেলা ঢুকিয়ে রাখতে বলেছিল। রাত হলে আবহাওয়া বুঝে অন্য জায়গায় নতুন করে নোঙর করা যাবে। রাতের বেলা সুতি খালে নোঙর করে থাকা অত্যন্ত বিপজ্জনক এই মানুষ খেকো বাঘে ভরা সুন্দরবনে। অবশ্য রাতের বেলা আমরা ম্যাগাজিনে গুলি পুড়ে চেম্বার ফাঁকা রেখে রাইফেলকে প্রায় কোলবালিশ করেই শুয়ে থাকি। ঋজুদা হাসতে হাসতে এক রাতে বলছিল, রাইফেল কোলে ঘুমন্ত অবস্থায় বাঘের পেটে গেলে সে বড়ই বেইজ্জতি হবে গো। একই জায়গায় প্রথম দিন প্রথম রাত এইভাবে কাটার পর আমার মাথায় একটা বুদ্ধি এলো।
রিজুদাকে বললাম, এই রিজুদা, সঙ্গে আমি টেপ রেকর্ডার এনেছি, বাঘের ডাক হরিণের ডাক টেপ করার জন্য। তবে যা দুর্যোগ, বাইরে তো বেরোতেই পারছি না, তার চেয়ে তুমি গল্প বলো, আমি টেপ করি। রিজুদা সবটাতেই ইয়ার্কি মারে, বলল, আর হনুমানের ডাক টেপ করবি না? না। এই গভীর জঙ্গলে হনুমানের ডাক যারা শোনেনি তারা ওই ডাককেই বাঘ বলে ভাববে। তুই সেফলি হনুমানের ডাক টেপ করে নিয়ে যা। যা ঠান্ডা আর বৃষ্টি, বাঘেদের গলা ভালো না থাকারই কথা। যদি না ডাকে, আর ডাকলেও তাদের পারমিশন না নিয়ে টেপ করলে আপত্তি করতেই পারে। তার চেয়ে যা বললাম তাই কর। সেই একবার উত্তরবঙ্গের বৈকুণ্ঠপুরের জঙ্গলের গভীরে এক গ্রামে এক গরু ডাকছিল। সেই ডাক আমি টেপ করেছিলাম। আমার কলকাতার দাদার এক ব্যারিস্টার বন্ধু নাকি খুব শিকার ঠিকারে যেতেন, আর আলো জ্বলা ড্রয়িং রুমে বসে দাদা বৌদির কাছে হাত নেড়ে কান নেড়ে দুর্ধর্ষ সব শিকারের গল্পও করতেন। তা একদিন হয়েছে কি, তিনি এসেছেন দাদার বাড়িতে। আমি টেপটা বাজালাম। জাদরেল গরু তার বাঁচখাই গলায় ডাকছিল হাম্বা হাম্বা করে। জঙ্গলের গভীরে বৃষ্টি ভেজা গাছপালার মধ্যে সে ধ্বনি প্রতিধ্বনিত হয়ে গম গম করে উঠছিল। দাদার ব্যারিস্টার বন্ধু মনোযোগ দিয়ে ডাকটাকে বার কয়েক শুনলেন। তারপর বৌদির দিকে বিস্ফারিত চোখে যে বললেন, কি বুঝলে ম্যাডাম? তা বৌদি চোখ বড় বড় করে বললেন, কি, কোন জানোয়ার, কুমির নাকি? ব্যারিস্টার দাদা বললেন, ধুত, কুমিরের ডাক আন কেন? এটা হচ্ছে গিয়ে বাঘিনীর ডাক। বাঘিনী তার সঙ্গীকে ডাকছে। আমি তখন হো হো করে হেসে উঠি। রিজুদা বলল, হেসো না, জঙ্গলের ভেতরে গ্রামের গরুর হঠাৎ ডাক ফেলনা নয়। আমি বললাম, রিজুদা, এই করে কিচ্ছুই হচ্ছে না, সময় চলে যাচ্ছে, আমি কিন্তু টেপ করছি, তুমি গল্প বলো, তোমার নানা জায়গার শিকারের গল্প। রিজুদা পাইপটা থেকে ছাই ছেড়ে বলল, বলিস কি, আমি কি জিম করবেট? বেশি গ্যাস দিস না আমাকে। তোকে তো এমনিতেই সব জায়গায় নিয়ে আসি, তবে আর কেন? আমার আবার গল্প, তাও আবার টেপ করবি বল, আর লোক পেলি না। আমি বললাম, তুমি কথা ঘোরাচ্ছ, যতদিন মানে এই দুদিন তো দুর্যোগে বোটের মধ্যেই আটকা, বলোই না বাবা, প্লিজ তুমি বলো, তোমারও পুরনো কথা সব মনে পড়ে যাবে, আর আমারও শোনা হবে গল্প। তারপরই কি মনে হওয়ায় আমি বললাম, তাহলে তোমার জেঠুমনির গল্প বলো, দারুণ লেগেছিল কিন্তু সেই কানা বাঘের গল্পটা। তোমার আর তোমার জেঠুমনির যা যা মজার গল্প আছে সব বলো না প্লিজ। রিজুদা পাইপটা ধরিয়ে আমাকে বলল, গদাধরকে বল চায়ের জল চড়াবে, আর হ্যাঁ, সঙ্গে ভালো করে বেশ মচমচে পাঁপড় ভাজতে বল। আজ রাতে ভুনি খিচুড়ি পেলে কেমন হয় বলতো? বাদাম কড়াইশুঁটি ছাড়িয়ে মুগের ডালের খিচুড়ি, একটু বেশ ঘন করে ডিমের বড়া আর পেঁয়াজি, সঙ্গে শুকনো লঙ্কা ভাজা, আহ, জমে যাবে পুরো। আহ, আর বলো না, আর বলো না, গন্ধ পাচ্ছি। পাচ্ছিস গন্ধ? তাহলে বলেই আয় গদাধরকে, শুকনো কড়াইশুঁটি কি আছে আমাদের সঙ্গে? ও সব আছে, নেই কি? তুমি তো জেঠুমনিরই ভাইপো, তুমিই বা কম কি? ফার্স্ট ক্লাস। গদাধরকে চায়ের জলটাও বলে দিয়ে চলে আয় দেখি। 1 চামচ চিনি, দুধ কম, মনে আছে তো তোর নাকি? শুধু আমার কেন, আমার বন্ধুদেরও মুখস্থ হয়ে গেছে, যারা তোমার বই পড়েছে। তুমি তো বেশ খাদ্যরসিক আছো বাবা, আমার এক বন্ধুর মাও বলেছেন। যা ভাগ, বলেছেন তো বলেছেন, তা বলে ভালো ভালো জিনিস কি আর খাবো না? রাতের খাওয়ার অর্ডার আর চায়ের কথা বলে আমি ফিরে এসে আসন করে বসলাম সারেঙের ঘরে পাতা গদিতে, একটা বালিশ কোলে নিয়ে। রিজুদা দূরে তাকিয়েছিল,
জলের ওপর দিয়ে এক ঝাঁক কার্ল উড়ে যাচ্ছে দ্রুত ডানায়। খালের ওপার থেকে হরিণগুলো ডাকছিল ঢাউ ঢাউ করে। ঋজুদার চোখে তাকিয়ে আমার সমস্ত মনটাও যেন প্রশান্ত হয়ে এলো। এই সুন্দরবনের নির্জন, ভিজে, ভয় ভয় অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যের যেন ঋজুদার চোখে ক্যামেরার লেন্সের মতো ছায়া ফেলেছে। বড় ভালোবাসে প্রকৃতিকে মানুষটা, ভাবলেও ভালো লাগে। আমি যদি কম্পিটিটিভ পরীক্ষায় বসি বড় হয়ে, তাহলে ফরেস্ট সার্ভিসেই যাব। যে একবার জঙ্গলের আর প্রকৃতির কাছে থেকেছে, সে কি জঙ্গল ছেড়ে থাকতে পারে? ঋজুদা যখন চোখ ফেরালো বাইরে থেকে, আমি বললাম, বলো ঋজুদা। ঋজুদা যেন অনেক দূরে চলে গেছিল। এই বৃষ্টি ভেজা নদী, জঙ্গল, দূরে ঝাপসা দিগন্তের বঙ্গোপসাগরের দিকে চেয়ে ঋজুদা যেন অন্য কারো কথা ভাবছিল। অথবা প্রকৃতির মধ্যেই বোধহয় ঋজুদা কাউকে দেখতে পায়, ঠিক বুঝতে পারি না। কাছাকাছি থেকেও ঋজুদাকে মাঝে মাঝে একেবারেই বুঝতে পারি না। কিছুক্ষণের জন্যে দূরে, বড়ই দূরে চলে যায়। তখন চোখের দিকে তাকালে মনে হয় কি যেন গভীর দুঃখ কাজল হয়ে তার চোখে চোখে লেগে আছে। আমি বললাম, শুরু করো। ঋজুদা আমার কাছে ফিরে এলো, আবার সেই হাসি খুশি রসিক মানুষটা। বলল, শোন তাহলে শুরু করি। তুই একটা দামি কথা বলেছিস বটে। গল্প বলতে বলতে আমারও অনেক পুরনো কথা মনে পড়ে যাবে। সেই ছেলেবেলায় ফিরে যাব। এটা কিন্তু কম বড় কথা নয়। তারপর একটু চুপ করে থেকে বলল, আমার নিজের গল্প নাই বা শুনলে, ইচ্ছে আছে পরে কখনো ডায়েরির মতো করে লিখব। তার চেয়ে আজকে জেঠুমনির গল্প শোন। ঋজুদা গল্প বলতে শুরু করল। জেঠুমনি তখন কলকাতার নামজাদা ব্যারিস্টার। ভারতবর্ষের নানা জায়গায় তার বড় বড় মক্কেল সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একবার যাব বললেই হলো। খাতির, যত্ন, আদর, আত্মীর কোনো কিছুর অভাব নেই। তবে বিগ গেম শুটিংয়ের শখ জেঠুমনির সেই মাঝ বয়স থেকে হয়। তার আগে যদিও ফেদার শুটিং করতেন, মানে মানে পাখ পাখালি আর কি। তা সেই জেঠুমনির হাত ছিল দারুণ। বন্দুকে ফ্লাইং মারতেন পটাপট, পাখি উড়েছে কি মরেছে। রাইফেলের ভালো নিশানাও ছিল জেঠুমনির। .22 ওপেন রাইফেল দিয়ে, ম্যাচ রাইফেল নয় কিন্তু। 75 গজ দূরে আমি জেঠুমনিকে দেখেছি গাঁদা ফুলের পাপড়ি ছিঁড়তে এক এক করে। সবচেয়ে বড় কথা ছিল কি জানিস? জেঠুমনি এমন রসিক, দিল খোলা ছিল, ওরকম উদার লোক আমি কমই দেখেছি। মানুষজন ভীষণ ভালোবাসতেন। যখনই শিকারে যেতেন সঙ্গে যেত মস্ত বড় দল। অনেকেই তার শিকার পার্টিকে তাই যাত্রা পার্টিও বলতো। কিন্তু জেঠুমনি কিন্তু দম্বার লোক ছিল না। সকলকে নিয়ে যে আনন্দ, তাতেই তিনি মজা পেতেন। তা জেঠুমনি কিন্তু আমাকে বেশ ভালোবাসতেন সেই ছোটবেলা থেকেই। জেঠুমনির বড় ছেলে, মানে আমাদের বড়দা, সে আবার একটু কবি কবি গোছের লোক ছিলেন। জেঠুমনি তার নাম দিয়েছিলেন হোদল কুতকুত। বড়দাদা শিকারে গিয়ে কবিতার খাতা নিয়ে বসতেন কি ছবি আঁকতেন। জেঠুমনিও কিন্তু তার ব্যক্তি স্বাধীনতায় খুব একটা হস্তক্ষেপ করতেন না। কিন্তু বড়দাদার কবিত্বের কারণে আমিই যেন জেঠুমনির অনেক কাছের লোক হয়ে গেলাম। বড়দাদা শিকারে ঠিকারে বড় একটা যেতে চাইতেন না, তার রবীন্দ্রসঙ্গীতের স্কুল কামাই হবে বলে। তা জেঠুমনির এক বড় মক্কেল, বিশ্ববিখ্যাত মাইকা কোম্পানি কোডারমার, জেঠুমনিকে নেমন্তন্ন করলো শিকারে যেতে। ঝুমনি তিলাইয়ার উল্টো দিকে কোডারমা শহর। কোডারমা স্টেশন থেকে বেশ কিছু দূরে হচ্ছে গিয়ে শিবসাগর। পুরোটাই খ্রিস্টান মাইকা কোম্পানির এলাকা। তখন তাদের যে গেস্ট হাউস ছিল তার নাম ছিল 5 নম্বর বাংলো। তখন সবে সাহেবরা কোম্পানি বিক্রি করে দিয়েছে এখানকার মালিকদের কাছে। বিরাট শালবন ছিল বাংলোর কম্পাউন্ডে। বেয়ারা, বাবুর্চি, স্টুয়ার্ড, সহিস, ঘোড়া, গাড়ি, জিপ, ওপেন কেরিয়ার, কোনো কিচ্ছুর অভাব ছিল না।
তা যথারীতি জেঠুমনি তার বহু চেলা চামুন্ডা নিয়ে একদিন সকালে তো কোরাইমা স্টেশনে ট্রেন থেকে নামলেন। সঙ্গে দাস কাকু, অহিন কাকু, বক্সি কাকু, সমীর কাকু আর গবি কাকু, আর আমি তো আছি। তখন শিকারও ছিল সেসব জায়গায়, বিখ্যাত বিখ্যাত সব জঙ্গল, ঢেড়াখোলা, সিঙ্গার, ইটখড়ি পিতিজ, রাজলির ঘাট, আরও কত কি জঙ্গল। প্রচুর খাওয়া দাওয়া, হইচই। বিকেলে হান্টলি পামার বিস্কিট দিয়ে চা খাওয়া হতো। আহা, সেই বিস্কিটের স্বাদ যেন এখনো মুখে লেগে রয়েছে। গত বছর লন্ডনে গিয়েও খেয়েছিলাম অনেকদিন পর, কিন্তু সেই স্বাদ, আহা। যাই হোক, অহিন কাকু কিন্তু অন্য দলের লিডার হলেন। অহিন কাকুর চেহারাটা ছোটখাটো, কিন্তু অমন বিদ্বান, বুদ্ধিমান ও রসিক সাহসী মানুষ খুবই কম দেখা যায়। তিনি বললেন, দাদা, আমি গবুদের নিয়ে রাজলির ঘাটে যাচ্ছি, আপনি দাস সাহেবকে নিয়ে যান। দলের মধ্যে দাস কাকুই ছিলেন সব থেকে সাহেব গোছের। যেমন সাহেবের মতো দেখতে, মুখে পাইপ, তেমনি আস্তে আস্তে চোষে ইংরেজি মেশানো বাংলা বলেন। ইনফ্যাক্ট পাইপ খাওয়ার বাসনাটা আমার দাস সাহেবকে দেখেই হয় ছোটবেলায়, যদিও ভগবান চেহারাটা দাস সাহেবের মতো তো আর দেননি। তাই এই দাস কাকু তখন সবে সবে বিয়ে করেছেন, একটি মাত্র ছেলে, 1 বছর বয়স। আসল ব্যাপার, দাস কাকু কট্টর সাহেব বলে অহিন কাকুরা তাকে জেঠুমনির জিম্মায় বিকেল বিকেল রেখে বেরিয়ে গেলেন। তাদের অস্ত্রে শস্ত্রে সজ্জিত ওপেন কেরিয়ার দেখে মনে হলো শিকার তো নয়, যেন যুদ্ধযাত্রায় চলেছেন তারা। জেঠুমনির স্ট্যান্ডিং অর্ডার, জানোয়ার চেহারা দেখি যেন কোনো ক্রমেই পালিয়ে না যেতে পারে। একসঙ্গে ফায়ারিং স্কোয়াডের মতো গুলি করে তাকে ধরাশায়ী করা চাই চাই। তা আমিও জেঠুমনি আর দাস কাকুর সঙ্গে জিপে করে বেরোলাম। আমরা গেছি অন্যদিকে। জেঠুমনি বসেছেন জিপের সামনে, আর ড্রাইভার মাহমুদ হোসেন। পিছনে ছিলাম আমি আর দাস কাকু। দাস কাকুর হাতে দোনলা শটগান, আর আমার হাতে .22 রাইফেল। জেঠুমনির হাতে .405 সিঙ্গেল ব্যারেল রাইফেল, আন্ডার লিভার। প্রত্যেকবার গুলি করে ঘ্যাটাং ঘ্যাট করে আওয়াজ করে নিচে লিভার টানাটানি করে রিলোড করতে হয় রাইফেলকে। জিপের পকেটে গোটা 40 মঘাই পান আর খুশবু ভরা জর্দা। শিকার যাত্রার আগে কোডারমা শহরে গাড়ি ছুটিয়ে গিয়ে স্পেশাল অর্ডার দিয়ে যুগল এই পান নিয়ে এসেছে। এই যুগলই আমাদের গাইড, স্পটার, মানে গিয়ে সবই। তার চেহারাটা ছিল দারুণ, লম্বা চওড়া, আর একটা বড় গোঁফ ছিল। শীত গ্রীষ্ম সব সময়ই তার পোশাক হলো একটা গামবুট, তার উপরে একটা ওয়াটারপ্রুফ। শীতে অবশ্য ওয়াটারপ্রুফের নিচে গরম পুলোভারও থাকতো। মাথায় কোনো সাহেবের দিয়ে যাওয়া একটা নীলরঙা ফেল্ট হ্যাটও ছিল। তো আমাদের জিপ ছাড়লো ঠিক সন্ধ্যের মুখে মুখে। দেখতে দেখতে জঙ্গলে ঢুকে পড়লাম আমরা। শীতকাল তখন। জেঠুমনির ওজন প্রায় 1.5 কুইন্টাল, গায়ে মোটা কালো ওভারকোট আর মাথায় বাদুড়ের টুপি। কিছুক্ষণ বাদে বাদেই জেঠুমনি ঘাড় ঘুরিয়ে কষ্ট করে দাসকাকুর সঙ্গে কথা বলছেন। কথা বলার সময় তার মুখ দিয়ে রাসান সামোহারের মতো ধোয়ার কুণ্ডলি বেরোচ্ছিল ওই ঠান্ডায়। তার সঙ্গে দাসকাকুর থিন অ্যান্ড টোবাকো থাসা পাইপের স্টিম বয়লারের মতো নিরন্তর ধোয়া, সে তো আছেই। আরও ছিল যুগলের ঘন ঘন দুহাতে খৈনি মেরে খাওয়া। এসবের মধ্যে আমার তো প্রাণ প্রায় যায়। এমন সময় হঠাৎ ধূলিধূসর ঢেরাখোলার পথে একটা নির্বোধ প্রাণ ভয়হীন শশকের আবির্ভাব হলো। এই রিজুদা, সংস্কৃত বলো না প্লিজ, আমি সংস্কৃতে 15 পেয়েছিলাম। লজ্জার কথা, শশক মানে হলো গিয়ে খরগোশ, র্যাবিট। হে আর বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ বলো। খরগোশ জীবনে আমি হাজার হাজার দেখেছি, শয়ে শয়ে মেরেছি, কিন্তু ওই খরগোশের কথা জীবনে ভুলবো না। খরগোশটা বোধ হয় খরগোশদের স্পোর্টসে 3 লেগড রেসে ফার্স্ট হয়েছিল।
এমন অদ্ভুতভাবে একবার ডাইনে একবার বায়ে 3 পা তুলে তুলে লাফাতে লাফাতে জিপের সামনে সামনে দৌড়চ্ছিল যে কি বলবো। খরগোশ দেখেই যুগল সঙ্গে সঙ্গে বিরক্তির সঙ্গে বলল, মানহুস। মানহুস আবার কি গো রিজুদা? আহা, আরে মানহুস মানে জানিস না? মানুষ মানে গিয়ে অপয়া। শিকারে বেরিয়ে প্রথমে কি জানোয়ার পড়ে না পড়ে তার উপরে নির্ভর করে সেদিনকার শিকারের ভাগ্য। তবে জায়গা বিশেষে যদিও এই পয়া অপয়া বদলে যায়, কোথাও শিয়াল মানুষ, তা কোথাও খরগোশ, কোথাও আবার বনবিড়াল, মানে এরকম আর কি। তারপর বলো। খরগোশ দেখে জেঠুমনি জিপের পকেট খুলে আরও 4টে পান মুখে দিলেন। তারপর রূপোর তৈরি মনোগ্রাম করা জর্দার কৌটোটা হাত খানেক উঁচু করে উপর থেকে যেই মুখে জর্দা ফেলেছেন টিপ করে, অমনি মাহমুদ হোসেন কি অনিবার্য কারণে ব্রেক কষলেন জিপে। ফলে কাশির জর্দা জেঠুমনির মুখে না পড়ে শটান আমারই উত্তেজিত হা করা মুখে। বোঝ একবার, স্পেশাল বেনারসি জর্দা, বেনারস থেকে জেঠুমনির মক্কেল পাঠায় যত্ন করে। কি হলো বোঝার আগেই তো গিলে ফেললাম। তারপরই খেল শুরু। জিপ চলতে দেখি পথের উপর একটা নয়, শত শত শশক সামনে সামনে লাফাতে লাফাতে চলেছে। তা জেঠুমনি অর্ডার দিলেন প্রধান অতিথিকে, মার দাস। দাস কাকু পাহেরটা মুখে কামড়ে ধরেই চলমান জিপ থেকে লম্ফমান খরগোশের উদ্দেশ্যে আইসিআই কোম্পানির তৈরি করা 4 নম্বর ছড়া দেগে দিলেন। নৈবেদ্য যদিও যথাস্থানে পৌঁছল না। খরগোশটা বোধহয় বলল, খেলবো না কিন্তু, বলেই জোরে একটা লাফ দিয়ে উঠেই আবার এক্কা দোক্কা খেলার মতো জিপের সামনে লাফাতে লাফাতে চলল। পথ ছেড়ে যে প্রাণ বাঁচাতে এদিক ওদিকে জঙ্গলে ঢুকে যাবে তা নয়। তা জেঠুমনি অর্ডার দিল, ছাড়িস না দাস, আবার মার। আবার গুলি হলো। এবার বোধহয় ভালো হচ্ছে না কিন্তু, বলে খরগোশটা একটা বড় লাফ দিয়ে উঠেই যেমন চলছিল তেমনি লাফাতে লাফাতে আবার একবার ডাইনে একবার বায়ে করে চলতে লাগলো। জেঠুমনি আবার বললেন, আরে মার মার দাস, ছাড়িস না। এইভাবে দমাদম গুলি চলতে লাগলো বেশ খানিকক্ষণ। দাস কাকু বন্দুক রিলোড করেন আর মারেন, খরগোশ লাফায় আর লাফায় আর জিপের সামনে সামনে চলে। জেঠুমনি নেহাত দাস কাকুর বেলাতেই এবং খরগোশের মতো ছোট একটা জানোয়ার বলেই হয়তো এরকম একক শিকারের সম্মান দিতে চেয়েছিলেন তাকে। অন্য দল হলে এবং অন্য কোনো দিন হলে ফায়ারিং স্কোয়াডের সামনে পড়ে খরগোশ ততক্ষণে কাভার হয়ে যেত। এবার জেঠুমনি তার সাধের ভাইপো, মানে আমাকে আর কি, বললেন, তুইও মার রিজু। কিন্তু আমি কি আর তখন সেই রিজু আছি? জর্দা খেয়ে বন বন করে মাথা ঘুরছে। পথময় খরগোশ তখন, ডান দিকে বাদিকে উপরে নিচে সর্বত্র খরগোশ আর খরগোশ। বেনারসি জর্দাটা বড়ই কড়া ছিল, কিন্তু জেঠুমনির অর্ডার, আমিও কর্তব্য করে যেতে লাগলাম। পটাং পটাং করে ম্যাগাজিনের 10টা গুলি, 10টাই সঙ্গে সঙ্গে শেষ। দাস কাকু গোটা 10 গুলি করে দেখি ডান হাতের বাইসেপসের গোড়ায় বাঁ হাত দিয়ে মালিশ করছেন। দরকচ্চা মেরে গেছে হাত। এদিকে জেঠুমনির যা রাইফেল, তা বাঘ কি সম্বর কি ভাল্লুক মারার। ওই রাইফেল দিয়ে খরগোশ মারলে প্রথমত খরগোশকে তো আর খুঁজে পাওয়া যাবে না, দ্বিতীয়ত রাইফেলেরও অসম্মানই করা হবে। কিন্তু খরগোশটারও একটা ধৃষ্টতার সীমা রাখা উচিত ছিল। পিছনে বসে আমি আর দাস কাকু সবিস্ময় এবং সভয়ে দেখলাম যে জেঠুমনি এবারে রাইফেল হাতে উঠালেন। মাহমুদ হোসেন মানে আমাদের ড্রাইভার, সে অবশ্য একটু মৃদু আপত্তি করতে গেল, বলল, ছড়িয়ে হুজুর, উসকা আজ মত নেই হ্যাঁ, অর্থাৎ গিয়ে ছেড়ে দিন হুজুর, আজকের মৃত্যু নেই। পিছন থেকে জেঠুমনির অনুগত অনুচর যুগল বলল, আজ ইসকো খতম করেগা। তখন জেঠুমনি বলল, মত নেই ফত করেগা। ঠিক এমন সময় হতভাগা গুলিখোর খরগোশটা
নির্বুদ্ধিতার পরাকাশটা দেখিয়ে হঠাৎ রাস্তার ডান দিকে চলে গিয়ে একবারে জিপের সামনে একটা শালগাছের গুড়ি ছিল, সেইখানে আড়ালে লুকিয়ে গেল। যদিও খরগোশরা জানিস তো এইভাবেই লুকোয়। তুই নিশ্চয়ই লক্ষ্য করেছিস জঙ্গলে, বিশেষ করে রাতের দিকে ওদের গায়ে আলো পড়লে ওরা এইভাবে গা ঢাকা দিতে চায়। মুখটা গাছের আড়ালে লুকিয়ে ও ভাবে বুঝি যে লুকিয়ে গেছে, কিন্তু আসলে সমস্ত শরীরটা যে বাইরে রয়েছে সেদিকে তার হুঁশ নেই। হুঁশ থাকলে আর মরতে যাবে কেন? তবে জেঠুমনি কি করলো, সিরিয়াসলি রাইফেলটাকে নিয়ে ব্যারেলটাকে একেবারে খরগোশের প্রায় গায়েই ঠেকিয়ে গদাম করে চালিয়ে দিলেন। আমার মনে হলো প্রলয়কাল সমুপস্থিত। ধুলোয় মেঘে ধরণী অন্ধকার হয়ে গেল। অন্ধকার হওয়ার আগেই দেখলাম খরগোশটা লাফিয়ে উঠে চিটপটাং করে পড়ে গেল। তখনও জর্দার নেশায় মাথা আমার ঘুরছে। কি দেখতে গিয়ে যে কি দেখলাম জানি না। এতক্ষণে দাস কাকু কথা বললেন, আরে এ তো একেবারে ছিদ্রে বেদ্রে গেছে, একে নিয়ে কি করবে? এ তো কাবাব পর্যন্ত হবে না। জেঠুমনি বিজয়োল্লাসে আরো 4টে পান খেয়ে বললেন, আরে আজকের পয়লা শিকার, একে তো স্টাফ করে রাখবো আমার স্টাডিতে। যে কাণ্ড এ করলো, যতগুলো গুলি খরচ করালো, তাতে তো এই খরগোশ লেজেন্ডারি হয়ে গেল। ए महमूद भैया जल्दी उठा ले उसको, सामने में टाइगर का चांस है। দাস কাকু বেশ শান্ত মনে খরগোশের দিকেই তাকিয়েছিলেন। হঠাৎ উত্তেজিত হয়ে গিয়ে বললেন, টাইগার মানে বাঘ? যুগল বলল, জি হুজুর, রয়্যাল বেঙ্গল টাইগার। দাস কাকু জেঠুমনিকে সঙ্গে সঙ্গে বললেন, গাড়ি ঘুমাও। জেঠুমনি বললেন, ছাড় তো ওদের কথা, বাঘ বললেই বাঘ, অত সহজে বাঘ দেখা গেলে তো হয়েই যেত। সহজে না হোক, কঠিনের দরকার নেই। চারিদিক খোলা, হুড নামানো, উইন্ডস্ক্রিন নামানো জিপে বসে কি ছেলে খেলা? জেঠুমনি বেশ ঠান্ডা গলায় বললেন, আরে দাঁড়া, উত্তেজিত হচ্ছিস কেন? খরগোশটাকে তুলে নি। মাহমুদ হোসেন জিপটাকে স্টার্টে রেখেই জিপের বাদিকে স্টিয়ারিং ছেড়ে নেমে জিপের সামনেটা ঘুরে গিয়ে খরগোশটাকে তুলবে বলে যেই তার গায়ে হাত দিল, আর অমনি খরগোশটা হাতে আঁচড় দিয়ে তড়াক করে এক লাফ দিয়ে জঙ্গলে উধাও। জেঠুমনির মুখের পান আর গলায় নামলো না। যুগল মিটিমিটি হাসতে লাগলো, জেঠুমনির উপস্থিতি অগ্রাহ্য করেই। তারপর কিংকর্তব্যবিমূঢ় হয়ে মাহমুদ হোসেনও হেসে উঠল। তারপর আমি, শেষে দাস কাকু এবং জেঠুমনি। কতক্ষণ পরে আমাদের সেই যে হাসি থামলো, আজ আর তা মনে নেই। খরগোশটার গায়ে গুলিই লাগেনি, তবে অত কাছে অত হেভি রাইফেলের গুলি পড়ায় সে ভয়ে আর আওয়াজ শুনে অজ্ঞানী হয়ে গিয়েছিল। মাহমুদ হোসেন স্টিয়ারিংয়ে ফিরে এসে আবার অ্যাক্সিলেটরে চাপ দিল। একটু যেতে না যেতেই যুগল স্পটলাইটের আলোয় ডান দিকে জঙ্গলের ফাঁকে ফাঁকে শখানেক গজ দূরে খাড়া পাহাড়ের গায়ে কিসের যেন লালচে দুটো চোখ দেখতে পেল। যুগল কি জানো আর তা নিরীক্ষণ করে বলবার আগেই জেঠুমনি গুলি চালিয়ে দিলেন। চোখটা কিন্তু জ্বলতেই লাগলো, আবার গুলি চলল। আন্ডার লিভারের ঘেটা ঘং আওয়াজ হচ্ছিল প্রত্যেকবার রিলোডিংয়ের সময়। দাস কাকু বললেন, ওরে বাঘ যে ঘাড়ে চলে আসবে। স্টপ ইট, স্টপ দিস চাইল্ডিশ ফায়ারওয়ার্ক। বাড়ি চল প্লিজ, বাড়ি চল। গুলি করতে করতে জেঠুমনির ম্যাগাজিন তখন প্রায় শেষ হয়ে গেল, আর গুলি আপনা হতেই বন্ধ হয়ে গেল আস্তে আস্তে। যুগল হতবাক হয়ে দাঁড়িয়েছিল। রণক্ষেত্র শান্ত হলে অবাক গলায় সে জেঠুমনিকে বলল, কौन सी था साहब? জেঠুমনি চটে গেলেন, বললেন, मैं क्या जानता, तुम बत्ती फेंका था, मैं उसी लिए गोली चलाया। যুগল বলল, ও তো মাইকা,
অভ্র, চারিদিকে অভ্র খনি। এখানে এখানে এসব নানা রকমের পাথরের ভাঁজে ভাঁজে মাইকা থাকে। মাইকা জ্বলে ওঠে আলো পড়লেই। ইস, এতগুলো গুলি! তা দাস কাকু বললেন কি? তাই ভেবেছিলাম, বাঘ বলে কি অ্যাটাক করতো না এতক্ষণে। মামুদ বলল, एक एक गोली का कीमत कितना है साहब? জেঠুমনি বললেন, 10 रुपया। তাড়াতাড়ি হিসেব কষে মামুদ হোসেনও বললেন, या अल्लाह, कितना अच्छा खांसी मिल जाता एक ठो इतना रुपए से। মামুদ হোসেন জিপ এগোতেই দাস কাকু বললেন, কি রে, আরো যাবি নাকি? শিকার তো হলোই, আর কত? সবে তো সন্ধে, এর মধ্যে ফিরে গিয়ে কি করবি বাংলোতে? তা মিনিট 15 জিপ চললো এভাবে। মাঝে মাঝে নাইট যার পাখিগুলো লাল লাল গোল গোল চোখে আর বাদামি ছাই শরীর নিয়ে একেবারে জিপের বনেট ফুঁড়ে ফুঁড়ে উঠছিল। এই পাখিগুলো তুই তো নিশ্চয়ই দেখেছিস, জঙ্গলের পথের মধ্যে ঘাপটি মেরে পড়ে থাকে ওরা। জিপ যখন প্রায় তাদের ঘাড়ে গিয়ে পড়ে, অমনি হঠাৎ সোজা মাটি থেকে ফর করে উড়ে ওঠে। দাস কাকু বললেন, এ কি অলক্ষণে পাখি রে বাবা! অলক্ষণে কেন? বাদুড়ে টুপি পরা মাথা ঘুরিয়ে দাস কাকুকে জিজ্ঞাসা করলেন জেঠুমনি। ঠিক এমন সময় হিস করে যুগলের শীষ শোনা গেল। আমরা সকলে একসঙ্গে আলোর দিকে তাকালাম। এইখানে রাস্তাটার দুপাশে উঁচু পাথুরে জমি, প্রায় 2 মানুষ সমান। বাঁ দিকে সেই জমির ঠিক উপরে একজোড়া লাল চোখ জ্বলছে। দুটি চোখের মধ্যে দূরত্ব সামান্যই, কিন্তু লাল। তো আমার তো মুখ ফসকে বেরিয়ে গেল, রিয়েল বাঘ। আর যাই কোথায়, জেঠুমনি রাইফেল তুলেছিলেন। দাস কাকু নিজের বন্দুকটা আমার ঘাড়ে ফেলে দিয়ে অতর্কিতে পিছনের সিট থেকে জেঠুমনির উপর বডি থ্রো মারলেন এবং বডি থ্রো মেরেই 2 হাতে রাইফেল সমেত জেঠুমনিকে জাপটে ধরলেন। একে মোটা সোটা জেঠুমনি মোটা ওভারকোট ও বাদুড়ে টুপিতে এমনই আড়ষ্ট হয়েছিলেন, তার উপরে ওরকম চেহারার আক্রমণ। যুগল নিবিষ্ট চোখে ওই চোখের দিকেই যেন চেয়েছিল ফ্যাল ফ্যাল করে। আমাদের ড্রাইভার, তারা দুজনেই জিপের মধ্যের ওই হঠাৎ অনির্ধারিত আলোড়নে কোনো জানোয়ার উপরে উঠে পড়ল কিনা এই ভেবে চমকে উঠল। জেঠুমনি কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু ততক্ষণে নিশ্ছিদ্র আবৃত শরীরের উপরে দাস কাকুর শরীর, মুখ ভর্তি তার পান জর্দা। কি বললেন শোনা গেল না, শুধু একটা ও ও ও আওয়াজ শোনা গেল। দাস কাকু ক্রমান্বয়ে বলে চলেছিলেন, সবে বিয়ে করেছি, 1 বছরের ছেলে, বউকে আমার বিধবা করিস না। ওরে রিয়েল বাঘ ওটা। জেঠুমনি রিয়েলবাগকে গুলি করবেন না এরকম ভরসা যখন দাস কাকু পেলেন ওর কাছ থেকে, তখন উনি জেঠুমনিকে ছেড়ে দিলেন। জেঠুমনিও ছাড়া পেয়ে গিয়ে পানের ঢোক গিলে যুগলকে বললেন, ও কौन ची जुगल? তা যুগল বিদ্রুপাত্মক গলায় বলল, आँख खोल कर देखिए ना, अभी तक तो खड़ा ही है। দাস কাকু চোখ বন্ধ করে বললেন, गाड़ी घुमाओ ड्राइवर। এমন সময় সেই রিয়েল বাঘ উপর থেকে আমাদের উপরই প্রায় জাম্প মারল। দাস কাকু 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেললেন। বন বিড়ালটা ধুলো ভরা পাথুরে অসমান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একবার আমাদের জিপ গাড়ির দিকে তাকিয়ে দৌড়ে ডান দিকের জঙ্গলে চলে গেল। দাস কাকু ভীষণ লজ্জিত হয়ে পড়ল। তারপর বলল, Well, it could as well be as real tiger. It could easily be.